প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কি করতে হবে জেনে নিন। ছাত্রীরা পাবে 25,000 টাকা। কন্যারত্ন স্কিমের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতি সব জানুন। দলবদলু বিধায়করা কি ফের কালীঘাট তৃণমূলে ফিরবেন? কুণাল ঘোষের দাবির পরেই তীব্র কটাক্ষ ঋতব্রতের। বেঙ্গল সিলিকন ভ্যালি কনফ্লুয়েন্স, সরকারের পদক্ষেপের রূপরেখা দিলেন সুব্রত গুপ্ত। অভিষেকের কালো টাকা কেরল লবিতে, হাতে গরম প্রমাণ দিয়ে দিল্লির পথে ঋতব্রতরা। আবার কাকলির ক্লিনিকে শশী, মমতার সঙ্গ ছাড়ছেন, উত্তরে আমাকে যেতে হবে বলে হাঁটা দিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রা, অভিষেকের মামলায় কলকাতা হাইকোর্টকে সময়সীমা বেঁধে দিল শীর্ষ আদালত। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না তৃণমূল, মঙ্গলবার ইডি কালীঘাট দুই পক্ষের বক্তব্য শুনবে শীর্ষ আদালত। একই দিনে জোড়া মামলায় ভিন্ন রায়, ডেবরায় জামিন পেলেও শালবনী কাণ্ডে বিপাকে অভিষেকের প্রাক্তন পিএ সুমিত। আর চোখের মণি নয়, আঙুলের ছাপ মিলিয়েই তোলা যাবে রেশন, নিয়ম শিথিল খাদ্য দপ্তরের। পঞ্চায়েতের কর আদায়ে বড় বদল, বাড়ি পিছু 1200 টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দিল রাজ্য। মোবাইল ছেড়ে বইমুখী হয়ে উঠবে পড়ুয়ারা, সরকারি স্কুলগুলিতে লাইব্রেরি এবং রিডিং কর্নার গঠনের নির্দেশ। তোলাবাজি করলেই ঘাড় ধাক্কা, বিজেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করা হুঁশিয়ারি অগ্নিমিত্রার। বুধবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা, কলকাতায় তুমুল ঝড় জলের পূর্বাভাস। 5 বছরে 200 কোটিরও বেশি আয়কর, পাথর সম্রাট টুলুর পাহাড় প্রমাণ সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা। ঘুষ নিলেই জেল, আরও শক্তিশালী রাজ্যে দুর্নীতি দমন শাখা, নিয়োগ মুরলীধর সহ 3 অভিজ্ঞ আইপিএস। সতর্ক করেছিলেন শ্রমিক, শীতলকুচিতে বিজেপির গোষ্ঠী কোন্দলে দলের নেতাকেই ডিম থেরাপি। হেলমেট সিটবেল্ট পরে সেলফি তুললেই কেল্লা ফতে, মিলবে নগদ 500 টাকা। বাঁকিপুরে বড় জয় প্রশান্ত কিশোরের, বিজেপির শক্ত ঘাঁটিতেই খাতা খুলল জনসুরাজ পার্টি। কোচবিহারের সৌন্দর্যায়নের উদ্যোগ, দিঘি পরিষ্কারে নিজেই নেমে পড়লেন বিধানসভার অধ্যক্ষ। বেপাত্তা বস টুলু, পুলিশের জালে পাথর ব্যবসায়ীর আরেক ম্যানেজার, জেরায় চাঞ্চল্যকর তথ্য তদন্তকারীদের হাতে। একা শশী নন, মায়ের সঙ্গে গোপন বৈঠকে ছিলেন আরেক প্রাক্তন মন্ত্রী, কাকলি পুত্রের মন্তব্যে তুঙ্গে জল্পনা। এসআইআরের গেরোয় পিএইচডিতে আটকে ভর্তি, ট্রাইব্যুনালকে 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল হাইকোর্ট। ডুয়ার্স থেকে সোজা জলঢাকা, 17 কিলোমিটার নতুন রেললাইন বদলে যাবে উত্তরবঙ্গের পর্যটন ও 9 সামরিক সমীকরণ। রাজ্য পিএসসির নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত আইএএস অনিল বর্মা, বিজ্ঞপ্তি জারি নবান্নর। নতুন কেরিয়ারের সন্ধান, 3 দলের সঙ্গে দর কষাকষি কংগ্রেস থেকে বিতাড়িত ভিক্টরের। এবার মালদহে টাকার পাহাড়, উদ্ধার 2.5 কোটি, লাখ লাখ টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। প্রতিবাদের জন্য কি সঠিক জায়গা নয় যন্তর মন্তর? বিকল্প জায়গার খোঁজে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের। চুপি চুপি ষড়যন্ত্রের ছক, এবার অন্ধকারে বন্দীদের ফিসফাসও শুনতে পাবে লালবাজার। রেলের জমিতে 6 দশক ধরে থাকা ক্লাবের উচ্ছেদে বাধা নেই, রায় হাইকোর্টের। পাকা বাড়ির মালিক ও উপভোক্তা, আবাসে টাকা ফেরাতে হিড়িক। 24 বছরের মধ্যে সবচেয়ে কম পদক, তবু গ্লাসগোতে ভারতের সেরা কমনওয়েলথ অভিযান। এশিয়াডের আগে একগুচ্ছ পদক, সোনাজয়ী বঙ্গ তারকারা, কমনওয়েলথ টেবিল টেনিসে ভারতের দাপট। ইউপিআই পেমেন্টে আসতে পারে নতুন নিয়ম, টাকা পাঠানোর আগে আরও একবার বলতে হবে হ্যাঁ। রাজনীতি ছেড়ে শিক্ষকতা চাকরি নিলেন প্রাক্তন বিজেপি সাংসদ, বললেন পেনশন তো পাবো। দিল্লি হাওড়া করিডরে প্রতিদিন চলবে আরও 40টি ট্রেন, ভারতীয় রেলের বড় ঘোষণা। পাল্লা দিয়ে বাড়ছে পাইলটদের চাহিদায়, 11 নতুন প্রশিক্ষণ কেন্দ্র। রাজনৈতিক দল নয়, জনগণের হয়ে আন্দোলনই সিজেপির লক্ষ্য, 5ই আগস্ট প্রথম কোর কমিটির বৈঠক ডাকলেন দীপকে। ঝাড়খণ্ডে সরকারি নিয়োগে দুর্নীতি, অনশনে দেবেন্দ্রনাথ মাহাতো, ওয়াংচুকের লড়াই মনে করাচ্ছেন ছাত্রনেতা। প্রতি মাসে বিদ্যুতের বিল শূন্য, কেন্দ্রের সৌর প্রকল্পে মিলছে বড় সুবিধা।
এবার আসছি বিস্তারিত খবরে। জুন জুলাইয়ের পর আগস্ট মাসের টাকা নিয়ে বাড়ছে উদ্বেগ। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনার আগস্ট মাসে ৩,০০০ টাকা ঢোকা শুরু হলেও এখনও অনেকেই পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ভাতার অপেক্ষায় রয়েছেন লক্ষ লক্ষ উপভোক্তা। তবে অগস্টের কয়েকদিন পেরিয়ে গেলেও এখনও অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কোনো টাকাই ক্রেডিট হয়নি। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন আবেদনকারীরা। তবে ঠিক কেন টাকা ঢুকছে না তা আগে জেনে নেওয়া জরুরি। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে অন্নপূর্ণা যোজনা নিয়ে এসেছে বিজেপি সরকার। এই প্রকল্পের মাধ্যমে যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত। জানিয়ে রাখি, শুধুমাত্র ফর্ম পূরণ করলেই হবে না, একাধিক কারণে বাতিল হয়ে যেতে পারে অন্নপূর্ণার ফর্ম। ভোটার কার্ড বা আধার কার্ডের কোনো তথ্যগত সমস্যা থাকলে টাকা পেতে সমস্যা হতে পারে। ব্যাংক অ্যাকাউন্টে ডিভিটি সক্রিয় না থাকলে, আবার একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলেও সঠিক ডিভিটি না থাকলে অ্যাকাউন্ট নির্বাচন না হলেও সমস্যা হতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, আধার ব্যাংক অ্যাকাউন্ট ও আবেদনপত্রের নামের মধ্যে কোনো অমিল থাকলেও টাকা আটকে যাওয়ার সম্ভাবনা। ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে, ভুল বা অসম্পূর্ণ নথি জমা দেওয়া থাকলে টাকা পেতে সমস্যা হবে। এছাড়াও অনেকের ক্ষেত্রেই এখনও আবেদনপত্রে যাচাই সম্পূর্ণ না হওয়ায় টাকা আটকে রয়েছে। এখানে জানিয়ে রাখি, সরকার ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার টাকা পাঠাচ্ছে, তাই এখনও টাকা না ঢুকলে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা ভালো। তবে অনেকেই আছেন যারা অন্নপূর্ণা যোজনার টাকার জন্য আবেদন করেছেন অথচ এখনও পাননি। তারা এরপর কি করবেন, কিভাবে চেক করবেন নিজেদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস? এর জন্য সোশ্যাল রেজিস্ট্রি পোর্টালে আপনার নাম রয়েছে কিনা তা পরীক্ষা করে দিতে হবে। স্ট্যাটাস চেক করতে প্রথমে নিজের রাজ্য বেছে নিয়ে স্ক্রল করে অন্নপূর্ণা যোজনা স্কিম অফিসিয়াল পোর্টাল লিঙ্ক অপশনে ক্লিক করতে হবে। এরপর https:/socialsecurity.wb.gov.in/login পেজটি আসলে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে নিজের নাম নথিভুক্ত আছে কিনা এবং জুন মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা তা দেখে নিতে পারবেন। রাজ্যের পড়ুয়াদের জন্য আগের সরকার কন্যাশ্রী ও সবুজ সাথী প্রকল্প চালু করেছিল। বিজেপি ক্ষমতায় আসার পর এই দুই স্কিমের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কন্যা রত্ন ও সারথী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগে প্রত্যেক বছর 14 আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হতো, এবার কন্যা রত্ন দিবস হিসেবে উদযাপিত হবে। নাম পরিবর্তনের পর এই প্রকল্পের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতিতেও কি বদল এসেছে জেনে নেওয়া যাক। 2013 সালে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী প্রকল্পের সূচনা করেছিলেন। বাংলায় নারী শিক্ষার প্রসার, মেয়েদের আর্থিক সহায়তা দেওয়া, স্কুল ছুটের হার কমানো সহ একাধিক লক্ষ্যে এই প্রকল্প শুরু হয়। তৎকালীন রাজ্য সরকারের এই স্কিম আন্তর্জাতিক স্তরেও বড় স্বীকৃতি লাভ করেছে। কন্যাশ্রী প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া ছিল। 1. আবেদনকারী ছাত্রীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 2. পরিবারের বার্ষিক আয় 1,20,000-এর মধ্যে হতে হবে। 3. আবেদনকারীকে রাজ্য সরকার স্বীকৃত কোনো বিদ্যালয়ের ছাত্রী হতে হবে। 4. আবেদনকারীর বয়স 13 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। K2 ক্যাটাগরির ক্ষেত্রে বয়স 18 বছরের বেশি হতে হবে। 5. এককালীন 25,000 টাকার আর্থিক সহায়তার জন্য ছাত্রীকে অবিবাহিতা হতে হবে ও বয়সসীমা 18 থেকে 19 বছরের মধ্যে থাকতে হবে। তবে আয়ের সীমা সংক্রান্ত শর্তের ক্ষেত্রে বেশ কিছু ছাড়ের কথাও বলা হয়েছে। কোনো ছাত্রীর মা বাবা দুজনেরই মৃত্যু হলে, আবেদনকারী ছাত্রী জুভেনাইল জাস্টিস হোমের আবাসিক হলে, কোনো ছাত্রী 40% অথবা তার বেশি শারীরিকভাবে বিশেষ ক্ষমতা সম্পন্ন হলে আয়ের ঊর্ধ্ব সীমা প্রযোজ্য নয়। কন্যা রত্ন স্কিমে আবেদন পদ্ধতি। কন্যাশ্রী প্রকল্পে স্কুলের মাধ্যমে আবেদন করা যেত। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র সহযোগে বিদ্যালয়ে জমা দিতে হতো। তবে কন্যারত্ন স্কিমের আবেদন পদ্ধতি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। শীঘ্রই এই বিষয়ে জানানো হবে বলে আশা করা হচ্ছে। কন্যারত্ন স্কিমের প্রয়োজনীয় নথিপত্র। কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্রের সঙ্গে বেশ কিছু নথিপত্র জমা করতে হতো। 1. আবেদনকারীর জন্ম শংসাপত্র। 2. অবিবাহিত হওয়ার প্রমাণ হিসেবে ছাত্রী ও তার অভিভাবকের সই করা একটি স্বঘোষণা। 3. পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র। 4. ছাত্রীর ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স। 5. আধার কার্ড। আর 6. পাসপোর্ট সাইজ ছবি। কন্যাশ্রী প্রকল্পে মূলত 3টি ধাপে ছাত্রীদের আর্থিক সহায়তা করত তৎকালীন রাজ্য সরকার। প্রথম 13 থেকে 18 বছর বয়সী ছাত্রীদের বছরে 1,000 টাকা করে দেওয়া হতো। দ্বিতীয়, ছাত্রীর 18 বছর পূর্ণ হলে ও সে অবিবাহিতা থাকলে এককালীন 25,000 টাকা মিলত। তৃতীয়, বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরের কলা ও বিজ্ঞান বিভাগে ছাত্রীদের জন্য এই প্রকল্পে বিশেষ সহায়তার ব্যবস্থা ছিল। তৃণমূল আমলে কন্যাশ্রী প্রকল্পের নাম বদল করে
কন্যারত্ন করেছে বিজেপি সরকার। রাজ্য স্পষ্ট জানিয়েছে এই প্রকল্প আরও সুসংগঠিতভাবে রাজ্য জুড়ে পরিচালিত হবে। তবে এই স্কিমের যোগ্যতা থেকে আবেদন পদ্ধতিতে কোনো বদল আসবে কিনা তা রাজ্য সরকার ঘোষণা বা বিজ্ঞপ্তির পরেই স্পষ্ট হবে। বিধানসভার প্রেস কর্নার থেকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের বিস্ফোরক দাবির পর রাজ্য রাজনীতিতে নতুন করে শুরু হয়েছে তরজা। চাপের মুখে যারা দল ছেড়েছিলেন তারা অনেকেই ফের যোগাযোগ করছেন বলে দাবি করেছিলেন কুণাল। এমনকি পুলিশ সরে গেলে বিরোধী শিবিরে মাত্র ৩ জন বিধায়ক পড়ে থাকবেন বলেও মন্তব্য করেন তিনি। আর কুণালের এই দাবির পরেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ঠিক কী দাবি করেছিলেন কুণাল ঘোষ? বিধানসভায় দাঁড়িয়ে কুণাল ঘোষ দাবি করেন, যারা সম্প্রতি দলবদল করেছেন তারা বুঝতে পেরে এখন ফের যোগাযোগ করছেন এবং সুযোগ পেলেই তৃণমূলে ফিরে আসবেন। পুলিশি ভয় দেখিয়ে তৃণমূলের লোকজনদের অন্যদিকে টানার চেষ্টা চলছে বলে অভিযোগ করে তিনি চ্যালেঞ্জ ছুড়ে দেন, পুলিশ সরে গেলে 20-তে ওদের 3 থাকবে, আর আমাদের বিধায়করা 56 থেকে 58 জনকে বিধানসভায় জয় মমতা বলে মিছিল করব। এছাড়াও শশী পাঁজার বিদেশ সফর ও 21শে জুলাইয়ের মেয়ো রোডের জমায়েত নিয়ে বিরোধীদের সমালোচনারও জবাব দেন তিনি। কুণাল ঘোষের এই মন্তব্যের পরই তাঁর দাবি উড়িয়ে দিয়ে তীব্র কটাক্ষ করেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণালের মন্তব্যের প্রেক্ষিতে ঋতব্রত পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আমি ওকে অনুরোধ করছি ইমিডিয়েট এদের নিয়ে সই করিয়ে নির্বাচন কমিশনে জমা দিতে। এখনও যারা কালীঘাট শিবিরে রয়েছেন তারা আবার না কালকে অন্য কোথাও চলে যান। পাশাপাশি যারা এখনও প্রকাশ্যে ওই শিবিরে রয়েছেন তাদের ওপরেও কুণাল ও মমতাকে নজর রাখার পরামর্শ দেন তিনি। কটাক্ষে সুরে ঋতব্রত বলেন, কারা কারা ওদিকে যেতে চাইছেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর কুণাল ঘোষই বলতে পারবেন। তৃণমূলের কালীঘাট শিবিরের কর্মীর সংখ্যা নাকি 215 জন। এটা তো বিশাল সংখ্যা। দুর্নীতি করা যেহেতু মজ্জায় ঢুকে গেছে, তাই তালিকাতেও কি তেমনই আছে? ওই তালিকায় কি ক্যামাক স্ট্রিটের কর্মীরাও আছেন নাকি? মেট্রোপলিটনের তৃণমূল ভবনের কর্মী সংখ্যার প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, সেখানে যেখানে মাত্র 9 জন কর্মী কাজ করতেন সেখানে 215 জনের তালিকা এক বিরাট প্রশ্নচিহ্ন। দিল্লিতে এনসিপিআই এর সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকেও 20 জন থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত সংখ্যাটি কোথায় গিয়ে ঠেকে এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। পশ্চিমবঙ্গকে প্রযুক্তি, উদ্ভাবন, উৎপাদন এবং আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে দেশের অন্যতম শীর্ষস্থানে পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যকে বিশ্বমানের টেক হাব হিসেবে গড়ে তুলতে ঘোষণা করা হয়েছে বেঙ্গল সিলিকন ভ্যালি কনফ্লুয়েন্স কর্মসূচির। বিশ্বখ্যাত সিলিকন ভ্যালির সঙ্গে বাংলার প্রযুক্তি, স্টার্ট আপ, ম্যানুফ্যাকচারিং এবং ভেঞ্চার ক্যাপিটালের সরাসরি মেলবন্ধন ঘটানোই এই নতুন উদ্যোগের প্রধান লক্ষ্য। 2027 সালের 9 থেকে 11 এপ্রিল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া সান জোসে ম্যাকএনারি কনভেনশন সেন্টারে এই হাই প্রোফাইল সম্মেলনটি অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে বৈশ্বিক মঞ্চে বেঙ্গল সিলিকন ভ্যালির সম্ভাবনাকে তুলে ধরা হবে। এই উদ্যোগকে কেন্দ্র করে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের লক্ষ্য এবং রূপরেখা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী উপদেষ্টা সুব্রত গুপ্ত। বিশ্বজুড়ে প্রবাসী সংযোগ ও বহুমুখী শিল্পের রূপরেখা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সুব্রত গুপ্ত বেশ কয়েকটি প্রধান বিষয়ের উপর গুরুত্ব দেন। প্রবাসী বাঙালির সঙ্গে সংযোগ, আমেরিকা, আরব দুনিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়া সহ বিশ্বজুড়ে কর্মরত সফল প্রবাসী বাঙালি পেশাদারদের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলায় টানার উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে। এআই প্রযুক্তির প্রয়োগ, স্বাস্থ্যসেবা, বিমান চলাচল, পরিবহন এবং ফিনটেক বা অর্থ ব্যবস্থার মতো খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে গুরুত্ব তুলে ধরে রাজ্যে উচ্চমানের দক্ষ প্রযুক্তি ভিত্তিক মানব সম্পদ তৈরির আহ্বান জানানো হয়েছে। শিল্পভিত্তিক আলোচনা, অন্ডাল দুর্গাপুর বিমানবন্দর কর্তৃপক্ষ, বড় স্বাস্থ্যসেবা সংস্থা, রিয়েল স্টেট, হসপিটালিটি সেক্টর এবং ব্ল্যাকস্টোনের মতো আন্তর্জাতিক প্রাইভেট ইকুইটি ফান্ড প্রতিনিধিদের সঙ্গে ইতিমধ্যেই কৌশলগত আলোচনা হয়েছে। কনফ্লুয়েন্সের মূল উদ্দেশ্য ও 5টি অগ্রাধিকার: পশ্চিমবঙ্গকে প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে বিশ্বমানের ভেঞ্চার ক্যাপিটাল, ডিপটেক স্টার্ট আপ তৈরি এবং প্রযুক্তি হস্তান্তরের সুযোগ নিশ্চিত করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য। সম্মেলনে মূলত 5টি বিষয়ের উপর প্রাধান্য দেওয়া হবে। 1. কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, কম্পিউটিং, মূলধন এবং এন্টারপ্রাইজ সলিউশন, সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, ডিজাইন, উপাদান, আধুনিক যন্ত্রপাতি এবং প্যাকেজিং। 3. টেলিকম ও 6G, ওপেন RAN, বিশ্বমানের ডাটা সেন্টার এবং এআই পরিকাঠামো। 4. আন্তর্জাতিক মূলধন, বিশ্ববাজারে প্রবেশ এবং বৈশ্বিক বিনিয়োগের সুযোগ। আর 5 হচ্ছে GCC ও ডিপটেক, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপন এবং ডিপটেক স্টার্ট আপের বিকাশ।
সাংসদ হওয়ার সুবাদে ভুরি ভুরি আর্থিক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার করে টাকা নয়-ছয়ের অভিযোগ, এমনকি ক্যাগ রিপোর্টে তার প্রমাণ মিলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালো টাকা কোথায় কোথায় পাচার হয়েছে সেসব তথ্য সূত্র দিয়েছে ক্যাগ রিপোর্ট। ডায়মন্ড হারবারে সাংসদের বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ স্রেফ শাসক শিবিরের হাতিয়ার নয়, বাড়তি অক্সিজেন জুগিয়েছে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরকেও। সূত্রের খবর, অভিষেকের বিরুদ্ধে যেসব অভিযোগের প্রমাণও নাকি হাতে এসেছে তা নিয়ে দিল্লিতে নালিশ করতে যাবেন ঋতব্রতরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রান্তিক এলাকার জনগণের চিকিৎসা সুবিধায় সেবাশ্রয় শিবির শুরু করেছিলেন। ডায়মন্ড হারবার সংসদীয় এলাকার 7টি বিধানসভা কেন্দ্রেই এই স্বাস্থ্য শিবির হয়েছে বছর 2 ধরে। পরবর্তী সময় জানা যায় সেবাশ্রয়ের নামে আসলে বিপুল আর্থিক নয়ছয় হয়েছে। ঠিকমতো চিকিৎসা হয়নি অনেকেরই। সেবাশ্রয়ে দুর্নীতির সঙ্গে কেরল লবির নাম জুড়ল। ওই বেআইনি অর্থ কেরলের উপনির্বাচনে ব্যবহার করা হয়েছে বলে সম্প্রতি অভিযোগ তুলেছেন আসল তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এখানেই তিনি থেমে থাকেননি। তার আরও অভিযোগ, কেরলে প্রার্থী দেওয়া থেকে শুরু করে একটি বিচ রিসর্টে বিশেষ বৈঠক এবং তারপরও কালো টাকার নিরাপদ স্থান হিসেবে পরিচিত ইউরোপের কুখ্যাত কেমেন আইল্যান্ডে তা পাঠানো হয়। এর আগে অবশ্য তার শিবিরে বিধায়ক প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়ও কেমেন আইল্যান্ডে তৃণমূলের কালো টাকা পাচারের অভিযোগে মুখ খুলেছিলেন, তদন্তের দাবিও তুলেছিলেন। এবার ঋতব্রত তৃণমূলের কেরল লবির যোগসূত্র সামনে নিয়ে এলেন। ঘনিষ্ঠ মহলে ঋতব্রত দাবি করেছেন এই দুর্নীতি সংক্রান্ত নথিও তার হাতে এসে গিয়েছে। চলতি সপ্তাহে তার অনেকটা প্রকাশ্যে আনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে এসব হাতে গরম প্রমাণ নিয়ে তিনি পাড়ি দেবেন দিল্লিতে। নির্দিষ্ট জায়গায় এই সংক্রান্ত নালিশ জানাবেন সূত্রের খবর। বৃহস্পতিবার তিনি ঋতব্রত দিল্লি যেতে পারেন। উল্লেখ্য, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রতীক নিয়ে কালীঘাট ও আসল শিবিরের মধ্যে ব্যাপক দড়ি টানাটানি চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানিয়েছেন ঋতব্রত শিবিরকে নথিপত্র দাখিলের জন্য বাড়তি সময় না দিতে। এই পরিস্থিতিতে অভিষেকের দুর্নীতির প্রমাণ দাখিল করে কি নিজেদের পালেই হাওয়া টানতে মরিয়া উলুবেড়িয়া পূর্বের বিধায়ক? প্রশ্ন উঠছে। আমার না লেখা কবিতার কাছে আমাকে যেতে হবে লিখেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। আমাকে যেতে হবে বললেন শশী পাঁজা, কিন্তু কোথায়? কদিন আগেই মমতার বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে কাকলি ঘোষ দস্তিদারের ফার্টিলিটি ক্লিনিকে গিয়েছিলেন রাজ্যের প্রাক্তন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। কাকলি তৃণমূলের বিদ্রোহী 20 সাংসদদের মধ্যে অন্যতম, যিনি এনসিপিআইতে যোগ দিয়েছেন। এই 20 জন সাংসদ কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন শাসক জোট এনডিএর শরিকও বটে। স্বাভাবিকভাবেই সেই কাকলির সঙ্গে শশীর সাক্ষাৎ মুখরোচক ব্যাপার। গতকাল আবারও কাকলির ক্লিনিক থেকে বেরোতে দেখা যায় শশীকে। সংবাদ মাধ্যমের তরফে তাকে প্রশ্ন করা হয়, তিনি কি মমতার সঙ্গ ছাড়ছেন? উত্তরে শুধু বলেন, আমাকে যেতে হবে কোথায়। শশীর এই মেঘজ্যোৎস্নার বিষয়টিকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে কাকলি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজনীতি নয়, তাদের এই যোগাযোগের মূল ভিত্তি প্রায় 3.5 দশকের চিকিৎসা সংক্রান্ত পেশাদারি ও শিক্ষক ছাত্রীর সম্পর্ক। কাকলি জানান, 1986-87 সালে বিলেত থেকে বন্ধ্যাত্ব চিকিৎসায় আল্ট্রাসাউন্ডের প্রশিক্ষণ নিয়ে ভারতে ফেরার পর 1987 থেকে 88 সালে আরজিকর হাসপাতাল থেকে পাস করা তরুণী চিকিৎসক শশী পাঁজা ছিলেন তার প্রথম ছাত্রী। সেই সময় থেকেই রয়্যাল ইনস্টিটিউট অব ফার্টিলিটি রিসার্চে একসঙ্গে কাজ শুরু করেন তারা। তৃণমূল সাংসদের কথায় আজ থেকে 30 থেকে 35 বছর ধরে শশী প্রতিদিন এখানে আসছে এবং রোগী দেখছে। ফলে ও প্রথমবার এখানে এসেছে বা কথা বলছে, এই খবরটা তো গোড়াতেই ভুল। এটা নিয়ে নতুন করে জল্পনা তৈরি করা বা সংবাদ মাধ্যমে দেখানো মোটেই ঠিক নয়। নিজের ছেলে সোশ্যাল মিডিয়া পোস্ট প্রসঙ্গে অবশ্য দূরত্ব বজায় রেখেছেন কাকলি। তিনি জানান, অন্য কেউ কি পোস্ট করেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। যার অ্যাকাউন্ট তথ্য থাকলে সে কথা বলতে পারবে। অন্যদিকে রাজনীতিতে শশী পাঁজার সাম্প্রতিক কম সক্রিয়তা এবং এই বিতর্কে তার সঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাওয়া হলে কাকলি জানান, শশী তার অধীনে আল্ট্রাসাউন্ড করেন এবং প্রতিদিন কেন্দ্রে আসেন। এই তাদের মধ্যে প্রতিদিন নিয়ম করেই কথা হয়। পেশাগত দিক থেকে কাকলি ঘোষ দস্তিদার এবং শশী পাঁজা দুজনেই ডাক্তার, যদিও ইদানিং দুজনের কেউই আর ডাক্তারি প্র্যাকটিস করেন না। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতার বাড়ি থেকে মাত্র 800 মিটার দূরে এই ফার্টিলিটি ক্লিনিকে শশীকে ঢুকতে বেরোতে দেখে তাই বিস্ময় জাগে। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মহিলা ব্রিগেডের অন্যতম সেরা 4 মুখ ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, কৃষ্ণা চক্রবর্তী এবং শশী পাঁজা। এর মধ্যে কাকলি আবার ছিলেন বঙ্গজননী বাহিনীর সভানেত্রী। প্রথম 3 জন ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়েছেন, বাকি কেবল শশী। তিনিও বলছেন, আমাকে যেতে হবে।
চোখের চিকিৎসার কারণে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর্জি নিয়ে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আগামী এক সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত আবেদনের শুনানি করার জন্য কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বিচারপতি ভি মহম্মদ ডিভিশন বেঞ্চ। হাইকোর্টে শুনানির বিলম্ব নিয়ে অভিষেকের আইনজীবীর আর্জির পরেই এই সময়সীমা বেঁধে দেওয়া হলো। গতকাল সুপ্রিম কোর্টে মামলা শুনানি শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তিনি আদালতকে জানান, চিকিৎসা সংক্রান্ত কারণে তার মক্কেলে জরুরি ভিত্তিতে বিদেশে যাওয়া প্রয়োজন, কিন্তু কলকাতা হাইকোর্টে মামলাটির শুনানি দেরি হওয়ায় প্রশাসনিক ও চিকিৎসাগত নানা সমস্যা তৈরি হচ্ছে। শুনানি চলাকালীন শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, হাইকোর্ট তা বিষয়টি বিচার করে দেখছে এবং ইতিমধ্যেই আইনি রক্ষা কবচ দিয়েছে। তা সত্ত্বেও নতুন করে সুপ্রিম কোর্টে আবেদন কেন? জবাবে অভিষেকের আইনজীবী জানান, আবেদনের পেছনে জরুরি কারণ বা আর্জেন্সি রয়েছে, কিন্তু হাইকোর্টে শুনানি পিছিয়ে যাওয়ায় সমস্যা বাড়ছে। দুপক্ষের সওয়াল শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আগামী এক সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে এই মামলা শুনানি সম্পন্ন করতে হবে। ডিজে মামলায় তদন্তে সহযোগিতা করার পরেও বিদেশে চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, হাইকোর্টের সমস্ত নির্দেশ মেনেই তিনি কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন এবং তদন্তে সহযোগিতা করেছেন, কিন্তু চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন এখনও ঝুলে রয়েছে। এর আগে কলকাতা হাইকোর্টে চিকিৎসার স্বার্থে বিদেশ যাত্রার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন অভিষেক, তবে সেই মামলায় দ্রুত শুনানির আর্জি আদালত খারিজ করে দেয়। মূল মামলারও এখনও নিষ্পত্তি হয়নি। এই পরিস্থিতিতেই শীর্ষ আদালতে দ্বারস্থ হন তিনি। গত 20 জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে ডিজে মামলা শুনানির সময় অভিষেকের আইনজীবী বিদেশে চিকিৎসার অনুমতি চান। তখন বিচারপতি জানতে চান, কলকাতার কোনো চোখের চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়েছে কিনা। জবাবে আইনজীবী জানান, গত প্রায় 1 দশক ধরে আমেরিকাতেই নিয়মিত চোখের চিকিৎসা করাচ্ছেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখানেই তার নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা হয়ে থাকে। রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য এই আবেদনের বিরোধিতা করা হয়। অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে দাবি করেন, শুধু ডিজে মামলা নয়, আরও একাধিক মামলায় অভিষেকের নাম জড়িত। এই অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হলে তদন্তে প্রভাব পড়তে পারে। দুপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, প্রথমে SSKM হাসপাতালে চক্ষু বিভাগের প্রধানের কাছে চিকিৎসা করাতে হবে। সেখানকার বিশেষজ্ঞরা যদি মত দেন যে প্রয়োজনীয় চিকিৎসা কলকাতায় সম্ভব নয় এবং বিদেশে যাওয়া অপরিহার্য, তাহলে সেই মেডিকেল মতামত আদালতের কাছে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে। বিচারপতি আরও স্পষ্ট করে জানান, অতীতে কোথায় চিকিৎসা হয়েছে তার চেয়ে বর্তমান শারীরিক অবস্থায় আদালতের কাছে বেশি গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় চিকিৎসা দেশে সম্ভব নয় বলে প্রমাণিত হলে বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি আদালত বিবেচনা করবে। উল্লেখ্য, 2016 সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে এক পথ দুর্ঘটনায় চোখের নিচে গুরুতর আঘাত পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে হয় তাকে। সেই থেকেই নিয়মিত বিদেশেই তার চোখের চিকিৎসা চলছে। ইডির তরফে 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে সোমবার শীর্ষ আদালতেও আপাতত কোনো অন্তর্বর্তী সুরাহা পেল না তারা। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত মামলায় ইডি এবং কালীঘাট তৃণমূল দুপক্ষের বিস্তারিত বক্তব্য শুনবে বিচারপতি MM সুন্দরেশের বেঞ্চ। উল্লেখ্য, ইডির নির্দেশে তৃণমূলে যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে তাতে সব মিলিয়ে প্রায় 440 কোটি টাকা রয়েছে। ওই অ্যাকাউন্টগুলি থেকে দৈনন্দিন খরচের অর্থ তুলে নেওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে ইডির আদেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ চেয়েছিল কালীঘাট শিবির, কিন্তু হাইকোর্ট ইডির সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে অস্বীকার করায় শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে আবেদন জানায় তারা। অন্যদিকে পুলিশ কর্তৃক তৃণমূলের পৃথক একটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত নিয়ে হাইকোর্টে আলাদা একটি মামলা চলছিল। সম্প্রতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই পৃথক অ্যাকাউন্টটির ক্ষেত্রে শর্ত সাপেক্ষে অর্থ ব্যবহারের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশে একজন স্পেশাল অফিসার নিয়োগ করা হয়েছে, যার তত্ত্বাবধানে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত ওই অ্যাকাউন্ট পরিচালিত হবে। অনুমোদিত 2 স্বাক্ষরকারীর সই এবং স্পেশাল অফিসারের পাল্টা সই থাকলে তবেই ব্যাংক থেকে অর্থ তোলা সম্ভব, যা প্রয়োজন অনুযায়ী আইনি লড়াইয়ের কাজেও ব্যবহার করতে পারবে কালীঘাট শিবির।
তবে ইডির হাতে ফ্রিজ হওয়া 440 কোটি টাকার মূল 3টি অ্যাকাউন্ট আপাতত সম্পূর্ণ ব্যবহারের বাইরেই থাকছে। গতকাল মামলা শুনানিতে তৃণমূলের পক্ষে সওয়াল করেন প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল এবং মেনকা গুরুস্বামী। আদালতে তাদের দাবি, দলের মূল অ্যাকাউন্টগুলি পুরোপুরি ফ্রিজ করে দেওয়ার কারণে সাংগঠনিক খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি প্রায় 215 জন কর্মী ও আধিকারিকের বেতন আটকে রয়েছে বলে সওয়াল করেন মেনকা গুরুস্বামী। যদিও তৃণমূলের এই দাবি নস্যাৎ করে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল SD রাজু আদালতে জানান, তৃণমূলের কাছে অন্য জায়গায় অন্তত 164 কোটি টাকা গচ্ছিত রয়েছে বলে তহবিল সংকটের দাবি ভিত্তিহীন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মূল বিচার্য বিষয়ে তারা কোনো হস্তক্ষেপ করবে না। তবে দৈনিক দলীয় খরচ চালানোর সুবিধার্থে কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের মাধ্যমে কিছু অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া যায় কিনা সে বিষয়ে ইডি এবং তৃণমূল উভয়ের মতামত জানতে চেয়েছেন বিচারপতি MM সুন্দরেশ। একই দিনে 2 মামলায় 2 ভিন্ন রায়। ডেবরা চাকরি প্রতারণা মামলায় আগাম জামিন পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত সহায়ক সুমিত রায়। তবে শালবনী জমি প্রতারণা মামলায় তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানান, জমিকাণ্ডে সুমিতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, ফলে তদন্ত চালিয়ে যেতে কোনো বাধা নেই। আদালতের নির্দেশ অনুযায়ী ডেবরা চাকরি প্রতারণা মামলায় আগামী 10 দিনের মধ্যে তদন্তকারী সংস্থার কাছে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। ডেবরার মামলা শুনানিতে সুমিতের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 2023 সালে 14 জুন দায়ের হওয়া এই মামলায় 3 বছর পর তার মক্কেলের নাম জড়ানো হয়েছে। তার বক্তব্য, অভিযোগকারীদের দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজিত হাজরার মাধ্যমে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, কিন্তু সেই ঘটনায় সুমিতের প্রত্যক্ষ ভূমিকার কোনো প্রমাণ তদন্তকারীরা দেখাতে পারেনি। তিনি প্রশ্ন তোলেন, কোনো ইলেকট্রনিক তথ্য প্রমাণ বা নথি কি সুমিতের সঙ্গে মূল অভিযুক্তদের যোগাযোগের ইঙ্গিত দেয়? তার কথায়, যদি সুমিত প্রকৃতই এই চক্রের মূল ব্যক্তি হতেন, তাহলে ভুয়ো নিয়োগপত্র তৈরির সঙ্গে তার প্রত্যক্ষ যোগের প্রমাণও তদন্তে উঠে আসত। আদালতের নির্দেশ অনুযায়ী ডেবরা চাকরি প্রতারণা মামলায় আগামী 10 দিনের মধ্যে তদন্তকারী সংস্থার কাছে হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে সুমিতকে। ডেবরার মামলা শুনানিতে সুমিতের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দাবি করেন, 2023 সালে 14 জুন দায়ের হওয়া এই মামলায় 3 বছর পর তার মক্কেলের নাম জড়ানো হয়েছে। তার বক্তব্য, অভিযোগকারীদের দাবি, প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার মাধ্যমে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছে টাকা নেওয়া হয়েছে, কিন্তু সেই ঘটনায় সুমিতের প্রত্যক্ষ ভূমিকার কোনো প্রমাণ তদন্তকারীরা দেখাতে পারেননি। তিনি প্রশ্ন তোলেন, কোনো ইলেকট্রনিক তথ্য প্রমাণ বা নথি কি সুমিতের সঙ্গে মূল অভিযুক্তদের যোগাযোগের ইঙ্গিত দেয়? তার কথায়, যদি সুমিত প্রকৃতই এই চক্রের মূল ব্যক্তি হতেন, তাহলে ভুয়ো নিয়োগপত্র তৈরির সঙ্গে তার প্রত্যক্ষ যোগাযোগের প্রমাণও তদন্তে উঠে আসত। অন্যদিকে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার আদালতে জানান, অভিযোগকারীদের বয়ান, ব্যাংক লেনদেন এবং অন্যান্য তথ্য প্রমাণে প্রতারণার অভিযোগের প্রাথমিক ভিত্তি মিলেছে। তার দাবি, প্রায় 24 লক্ষ টাকা লেনদেনের মধ্যে অন্তত 6 লক্ষ টাকা ব্যাংকের মাধ্যমে আদান প্রদান হয়েছে। তদন্তে উঠে এসেছে, সুজয় হাজরা এবং আসিক গাজী চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা সংগ্রহ ও ভুয়ো নিয়োগপত্র দেওয়ার কাজে যুক্ত ছিলেন। তদন্ত এখনও চলছে এবং তথ্য প্রমাণ নষ্ট করার চেষ্টার অভিযোগও রয়েছে। ইতিমধ্যে একাধিক ভুয়ো নিয়োগপত্র বাজেয়াপ্ত করা হয়েছে বলেও আদালতে জানায় রাজ্য। শুনানির সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান, মামলার বাকি অভিযুক্তদের ভূমিকা কী এবং তাদের বিরুদ্ধে কী ধরনের তথ্য প্রমাণ রয়েছে। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে নয়, আরও তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে এবং সেই কারণেই তদন্ত অব্যাহত রাখার আর্জি জানানো হয়েছে। দুপক্ষের সওয়াল জবাবের পর আদালত ডেবরা চাকরি প্রতারণা মামলায় সুমিত রায়ের আগাম জামিন মঞ্জুর করে, তবে শর্ত হিসেবে আগামী 10 দিনের মধ্যে তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে শালবনী জমি প্রতারণা মামলায় তার বিরুদ্ধে গুরুতর অভিযোগের কথা উল্লেখ করে আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। চোখের মনি দেখিয়ে বায়োমেট্রিক করাতে হবে, নইলে রেশন মিলবে না। গ্রাহকদের উপর এ নিয়ে খাদ্য দপ্তরে চাপ ছিল বলে অভিযোগ উঠছিল বারবার, কিন্তু গতকাল এ নিয়ে নিয়ম শিথিল করল খাদ্য দপ্তর। এখন থেকে চোখের মনি নয়, আঙুলের ছাপ মিলিয়েই রেশন তোলা যাবে। এই ঘোষণায় স্বভাবতই খুশি গ্রাহকরা। সেই সঙ্গে সন্তোষ প্রকাশ করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সফট ডিলার্স ফেডারেশনও, কারণ তারাই বারবার খাদ্য দপ্তরের কড়াকড়ির বিরোধিতা করেছিল। খাদ্য মন্ত্রককে এ নিয়ে চিঠিও পাঠানো হয়। নিয়ম শিথিল তাদের আন্দোলনের সাফল্য হিসেবে দেখছে।
বায়োমেট্রিক পদ্ধতিতে চোখের মনির ছবি মিলিয়ে রেশন তোলার চল খুব একটা নেই গোটা দেশে। আঙুলের ছাপ মিললেই গ্রাহকরা রেশন সামগ্রী পান, কিন্তু অভিযোগ খাদ্য দপ্তর বায়োমেট্রিকে চোখের মনি বা আইরিস মেলানোর বিষয়টি নিয়ে কড়াকড়ি করছিল। এই নিয়ে বারবার আপত্তি তুলেছিল ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু একাধিকবার খাদ্য দপ্তর এমনকি মন্ত্রকেও চিঠি লিখেছিলেন। কারণ হিসেবে আধারে বায়োমেট্রিকের কথা তুলে ধরেছিলেন তিনি। আধারের ক্ষেত্রে চোখের মনি অথবা আঙুলের ছাপ অথবা মুখের ছাপ মেলাতে হয়, তাহলে রেশন তুলতে কেন চোখের মনিতেই এত জোর দেওয়া হচ্ছে, প্রশ্ন তুলেছিলেন বিশ্বম্ভর বাবু। এবার গ্রাহক সুবিধার্থে তার আবেদন মেনে নিল খাদ্য দপ্তর। জানানো হয়েছে বায়োমেট্রিকে আর আইরিস বা চোখের মনি মেলানোর প্রয়োজন নেই। আধার কার্ডের ক্ষেত্রে যা যা নিয়ম সেই নিয়ম মানলেই হবে, অর্থাৎ হাতের আঙুলের ছাপ দিয়ে রেশন তুলতে পারবেন গ্রাহকরা। এ নিয়ে বিশ্বম্ভর বসুর প্রতিক্রিয়া, খাদ্য দপ্তর থেকে আপাতত স্বস্তি। দপ্তর থেকে যে হোয়াটসঅ্যাপ মেসেজ করা হয়েছে তাতে পরিষ্কার যে আপাতত আইরিস নিয়ে প্রশাসনিক কোনো চাপ নেই।